বিদ্যুৎকে যখন বাণী ধরে ফেলায় তখনই মৌলি কুয়াশা পিছন থেকে এসে বাণী আর অন্তরাকে মাথায় আঘাত করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তানিয়া তার নিজের পেনটা নিয়ে তার জুতায় কালার করতে থাকে। তখনই বাণী বলে যে ও কিছু যেন বোঝাতে চাচ্ছে। তখনই বাণী বুঝতে পারে যে একটা জুতা ব্ল্যাক কালার আর একটা হোয়াইট কালার। তখনই দেখা যায় যে অন্তরা বলে ওঠে, বৌদি কিছু বুঝতে পারছি না, তাই নিয়ে এভাবে ছবি আঁকলো। তখনই বাণী বলে সেটাও দেখা যাবে, ও হয়তো কিছু বুঝাতে চাইছে। এরপরে অন্যদিকে দেখা যায় যে বিদ্যুৎ মৌলি আর নয়নতারাকে নিয়ে গাড়িতে করে আসছিল। তখনই মৌলি বলে যে বিদ্যুৎ ওই যে অ্যাডভোকেট সেন, ওকে কিন্তু মেরে ফেলতে হবে, ওকে ধাক্কা দিতে হবে, ওর কাছ থেকে সব প্রমাণ আমাদেরকে নিয়ে নিতে হবে। তখনই বিদ্যুৎ বলে এরকম কোর্টের সামনে থেকে মারাটা কি উচিত হবে? যদি আমি ধরা পড়ে যাই আমি তো পুরোপুরি খারাপ মানুষে পরিণত হব। আমি 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 এরকমটা করতে পারবো না। তখনই মৌলি বলে তুই ভালো হবে কবে বিদ্যুৎ? আমাদের কথা না শুনলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি কি চাচ্ছ যে তুমি তুমি জেলে থাকো? যদি সেটা চাও তাহলে দরকার নেই, আমি তোমার থেকে বাঁচানোর জন্য কিন্তু কথাটা বলছি। তখনই বিদ্যুৎ বলে আচ্ছা ঠিক আছে। এরপরে পিছন থেকে অ্যাডভোকেট সেনের পিছন থেকে এসে ধাক্কাটা মেরে দেয় আর সে পড়ে যায়, চিৎকার করে ওঠে। আর তখনই ওখানে সবাই জড়ো হয়ে যায়, তার তার প্রত্যেকটা প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে যায়। তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে ম্যাডাম আমি কিন্তু আপনার কথায় ধাক্কাটা মেরে দিয়েছি, পরে কিছু হলে কিন্তু আমার আর কিছু করার নেই। তখনই মৌলি বলে কিছু হবে না। তখনই বিদ্যুৎ বলে আমরা তো ধাক্কাটা মারলাম, কিন্তু ওই ওই প্রমাণের ওই ফাইলগুলো কে নিয়ে আসবে? তখনই মৌলি বলে সেটা ব্যবস্থা করে নিয়েছি, আমাদের লোক ওখানেও আছে, সে সময় মতো ফাইলগুলো ওখান থেকে নিয়ে নেবে। তখনই দেখা যায় নয়নতারা বলে এই যে আমার সোনাটা একদম ঠিক কথা বলেছে, আমরা সে ব্যবস্থাও করে রেখেছি। বিদ্যুৎ ওদিকে তাকিয়ে দেখো যে ওখানে কে দাঁড়িয়ে আছে। তখনই বিদ্যুৎ ওদিকে ফলো করে আর দেখতে পায় যে ওখানে কে একজন বৃদ্ধা সেজে, ভিক্ষুক সেজে ওখানে দাঁড়িয়ে আছে। তখনই নয়নতারা বলে আমরা সব রকম ব্যবস্থা করে এসেছি। তখনই বিদ্যুৎ বলে আমি বুঝলাম না ওখানে ওটা কে দাঁড়িয়ে আছে বলুন তো, ওকে দিয়ে কি কাজ করাবেন? আমি তো বুঝতে পারছি না। তখনই নয়নতারা বলে ওঠে ভালো করে দেখো বিদ্যুৎ ওখানে কে আছে, তুমি যদি না চেনো তাহলে কি করে হবে, তুমি ওকে খুব ভালো করেই চেনো। তখনই বিদ্যুৎ ভালো করে তাকিয়ে থেকে বলে যে না আমি তো চিনতে পারছি না। তখনই ওই ছদ্মবেশ ধরে কুয়াশা ওখানে আসে আর আস্তে আস্তে বসে ফাইলগুলো একের পর এক নিতে থাকে। তখনই নয়নতারা বলে আমাদের কাজ শেষ, আর কিছুতেই প্রমাণ করতে পারবে না যে অনিরুদ্ধ নির্দোষ। অনিরুদ্ধ যে অন্যায়টা মৌলির সঙ্গে করেছে তার জন্য অনিরুদ্ধকে এটুকু শাস্তি পেতেই হবে। তখনই বিদ্যুৎ বলে ওটা কুয়াশা, কুয়াশা এই পরিবেশে ওখানে গিয়েছে? তখনই নয়নতারা বলে হ্যাঁ ওইটা কুয়াশা, তোমার বউ, আমরা ওকে ওখানে পাঠিয়েছি। তখনই মৌলি বলে এখন হয়েছে তো বিদ্যুৎ, এখন এখান থেকে চলো, এখানে থাকলে এবার কিন্তু ধরা পড়ে যাব। কারণ কারণ অ্যাডভোকেট সেনের অবস্থা অনেক খারাপ, বেঁচে আছে কিনা তাও জানি না, এবার আমাদেরকে এখান থেকে যেতে হবে। কিন্তু তখন নয়নতারা বলে হ্যাঁ হ্যাঁ আবার সোনা যা বলেছে তাই হবে, মিষ্টি করে আমার আমার দিদিভাই যেটা বলেছে সেটা করো বিদ্যুৎ। অন্যদিকে দেখা যায় যে বিদ্যুতের মা বলে বাণী অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো তুই তুই কোর্টে যাবি না? তখনই বাণী বলে হ্যাঁ হ্যাঁ মামুনি আমি যাচ্ছি। এরপরে দেখা যায় যে বাণী কোর্টে চলে আসে, সবাই অপেক্ষা করে কিন্তু অ্যাডভোকেট সেনকে কেউই খুঁজে পায় না। তখনই দেখা যায় বাণী অস্থির হয়ে পড়ে, বারবার ফোন করতে থাকে কিন্তু ফোনটা লাগছিল না। তখনই বাণী বলে কি হলো, কিছুই তো বুঝতে পারছি না, দিদিটার আবার কি হলো? তখনই সাথী বলে বাণী কি হয়েছে, অ্যাডভোকেট সেন ফোনটা ধরছে না? তখনই বাণী বলে না মাসিমণি ফোনটা ধরছে না, আমার তো এবার খুব চিন্তা হচ্ছে। তো তখনই ঈশানী বলে এত চিন্তা করো না বাণী, দেখবে ঠিক সময় মতো চলে আসবে। তখন হঠাৎ করে বাণীর ফোনটা বেজে ওঠে। তখনই বাণীকে জানানো হয় যে যে অ্যাডভোকেট সেন অ্যাক্সিডেন্ট করেছে, সে আইসিইউতে আছে। কথাটা শুনে বাণী চিৎকার করে ওঠে আর বলে না এটা কিছুতেই হতে পারে না। তখন ঈশানী বলে বাণী কি হয়েছে, চিৎকার করেছো কেন, কি সমস্যা হলো, কি কি হয়েছে বলো, অ্যাডভোকেট সেন কি আসতে পারবে না আজকে? তখনই দেখা যায় যে নয়নতারা বলে মৌলি দিদি ভাই নাটক শুরু হয়ে গেছে, দেখতে থাকো। তখনই মৌলি বলে গ্র্যান্ড মামি থামো, মানে এখন যদি কেউ বুঝতে পারে তাহলে কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না। কিন্তু বাণী বাণী কিন্তু বুঝতে পারছে যে এগুলো আমরাই করেছি। তখনই নয়নতারা বলে ওর কাছে প্রমাণ আছে নাকি, ও কিছু করতে পারবে না। তখনই বাণী একেবারে ভেঙে পড়ে। তখন ঈশানী বলে বাণীমা কি হয়েছে বল আমাকে, কি হয়েছে? তখনই বাণী বলে
কি বলবো বুঝতে পারছি না। তখনই জজ সাহেব চলে আসে। এদিকে অনিরুদ্ধ ইশারায় জিজ্ঞাসা করলেও বলতে পারে না। তখনই তখনই দেখা যায় বাণী বলে যে ধর্মদার, আমি আপনার কাছে একটা সাহায্য চাচ্ছি, আপনি আমাকে একটু সাহায্য করুন ধর্মদার। তখনই দেখা যায় যে জজ সাহেব বলে, কি হয়েছে, কি কি বলতে চাইছো তুমি? এই যে এই যে মিসেস চ্যাটার্জি, আমি কিন্তু বুঝতে পারছি না আপনি কি কি বলতে চাইছেন। তখনই বাণী বলে, আমি বলতে চাচ্ছি আমাদের হয়ে যে অ্যাডভোকেট দিদিটা লড়ছিল, সেই দিদিটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে আইসিইউতে আছে, সে এখন এখানে আসতে পারবে না মাননীয় ধর্মপ্রধান। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, কি বলছো বাণী, কি বলছো তুই, ও অ্যাক্সিডেন্ট করেছে? না, এটা কিছুতেই হতে পারে না। তখন এই অ্যাডভোকেট মান্নান বলে ওঠে যে যে ধর্মপ্রধান, এখন তাহলে এই কেসটা তো লড়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ওদের পক্ষ থেকে যে ওকে কাজ করেছিল সে হয়তো কোনো প্রমাণ জোগাড় করেনি, তাই এই নাটকটা সাজিয়েছে। তখনই বাণী বলে, না না ধর্মপ্রধান, আমি আপনাকে বলছি কোনো নাটক সাজাচ্ছি না, আমি দিদিরা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আইসিইউতে আছে, আপনি আমার একটু খবর নিয়ে দেখুন। তখনই দেখা যায় সাথী বলে, তাহলে কি আমার ছেলেটাকে আর বাঁচাতে পারবো না? আমার ছেলেটাকে এই জেলেই থাকতে হবে? আমি বুঝতে পারছি না আমার ছেলেটা কি অন্যায় করেছে যে আমার ছেলেটার কি এত কষ্ট পেতে হচ্ছে। তখন অ্যাডভোকেট মান্না বলে ওঠে, এখন জজ সাহেব আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন, এখন আমার আর কিছু বলার নেই, কারণ এখানে তো অধিপক্ষের উকিল আর কাজ করছে না, এজন্য আমাকে আর কিছু বলতে হবে না, আমি যেটুকু প্রমাণ করার একটু করে দিয়েছি, আর বাকিটা জোগাড় করেছি সেটা আমি আজকে কোর্টের সামনে পেশ করব। তখনই নয়নতারা বলে, মৌলি দিদি ভাই, এবার বুঝতে পারছো তো যে এবার আর অনিরুদ্ধকে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না, অনিরুদ্ধকে বাধ্য হতে হবে তোমার কাছে সাহায্য চাইতে, তাহলেই তুমি বের করে দেবে। তখনই নকুল এটা যে বুঝতে পেরেছে যে সবকিছু তার মা নয়নতারা আর তার মেন মৌলি করেছে। তখনই নকুল মনে মনে বলে, খুব খারাপ হলো মা, মৌলি খুব খারাপ করলে তুমি, এবার তুমি দেখবে যে নকুল সরকার কতটাই খারাপ হতে পারে। নকুল সরকারকে রাগিয়ে দিয়েছো, নকুল সরকারের সামনে বাণীকে অপদস্থ করেছো, নকুল সরকার আর চুপ করে থাকবে, উল্টো প্রতিবাদটা করে নেবে। তখনই দেখা যায় যে বাণী বলে যে মাননীয় ধর্মপ্রধান, আপনি কিছু একটা করুন, এভাবে তো সবকিছু শেষ হয়ে যায় না, এবার এবার আপনি কিছু একটা ব্যবস্থা করুন ধর্মপ্রধান। তখনই জজ সাহেব বলে ওঠে, আমি একটা জিনিসই বলতে পারি যে ওনার হয়ে যদি কেউ এই কেসটা নেয় তাহলে এই কেসটা এগোবে, আর না হলে এই কেসটা তো আর এগোনোর কোনো প্রশ্নই আসে না। যেটা অ্যাডভোকেট মান্না প্রমাণ করেছে সেটার ভিত্তিতে আমি এই রায়টা প্রেস করব। তখনই বাণী বলে, না 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 ধর্মপ্রধান, আপনি এই কাজটা একদম করবেন না, আমি লড়বো অনিরুদ্ধ বাবুর জন্য, তবুও আপনি আপনি ওনাকে শাস্তি দিতে পারেন না। তখনই সবাই অবাক হয়ে যায়, আর অনিরুদ্ধ বলে, বাণী এরকম হয় না, এভাবে এভাবে কেস লড়া যায় না। তখনই দেখা যায় যে নয়নতারা মৌলিকে বলে, দেখেছো ওই গ্রামের খ্যাত 5 পাস মেয়েটা এখন নাকি লয়ারের কাজ করবে, আসলে এটুকু আমার দেখা বাকি ছিল। তখন বাণী কান্না করতে করতে হাত জোর করে বলে, ধর্মদার আপনি কিছু একটা করুন, আমি অসহায়ের মতো আপনার কাছে আজকে ভিক্ষা চাইছি, আপনি কিছু একটা করুন, আমার স্বামী কোনো অন্যায় করেনি, তাহলে আমার স্বামী কেন কেন শাস্তি পাবে? আমার স্বামী শাস্তি পাবে না ধর্মদার, আপনি কিছু একটা করুন, আপনি কোনো ব্যবস্থা করুন ধর্মদার। তখনই বাণী অনিরুদ্ধ বলে, বাণী এভাবে কান্না করে কোনো লাভ হবে না, কেউ তোমাকে সাহায্য করবে না বাণী। তখনই বাণী বলে, অনিরুদ্ধ বাবু কিছু একটা করতে হবে, এই কেসটা আপনাকেই লড়তে হবে, আপনি বললেন না যার কেস সে লড়া যায়, তাহলে আপনি লড়ুন না। তখনই অনিরুদ্ধ বলে, কি বলছো বাণী, আমি কি করে? তখনই দেখা যায় এই অ্যাডভোকেট মান্না বলে ওঠে, হ্যাঁ এটা এটা সম্ভব না, অনিরুদ্ধ এটা এটা নিয়ে করতে পারে না। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ কিছুতেই রাজি না হলে বাণী অনিরুদ্ধকে অনেক রিকোয়েস্ট করে যে মিস্টার চ্যাটার্জি আপনি অন্তত রাজি হয়ে যান, আপনি চান না আপনার মেয়ে আপনাকে বাবা বলে ডাকুক, আপনি চান না যারা আপনাকে এই এই অবস্থায় দাঁড় করেছে তাদের মুখোশটা খুলে দিতে, আপনি চান না যে যে দিদি আপনার আপনার জন্য এতটা লড়াই করে এখন তাকে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তাদেরকে শাস্তি দিতে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ রাজি হয়ে যায়। এরপরেই দেখা যায় যে জজ সাহেবও অনিরুদ্ধকে পারমিশন দিয়ে দেয় যে তার জন্য সে নিজের লড়াই নিজেই করতে পারবে। তখনই জজ সাহেব বলে যে আজকের মতো মুলতবি করা হলো, এই এই সব কিছু আবার আগামীকাল হবে। এরপরেই দেখা যায় যে অনিরুদ্ধকে পুলিশ নিয়ে যাওয়ার সময় অনিরুদ্ধ বাণী অনিরুদ্ধকে বলে যে অনিরুদ্ধ বাবু আপনার সঙ্গে 2 মিনিট কথা আছে। তখনই অফিসার বলে, না না মিসেস চ্যাটার্জি এখন কোনো কথা বলা যাবে না। তখনই বাণী বলে, আমি কথা বলবো। তখনই অনিরুদ্ধর কাছে গিয়ে বাণী বলে যে অনিরুদ্ধ বাবু আমার মন বলছে এই সব কিছু একটা প্ল্যান করা হয়েছে, দিদির অ্যাক্সিডেন্টটা
আমার মনে হয় মৌলি দিদিমণি করিয়েছে, এটা কিন্তু দুর্ঘটনা নয়, এটা চক্রান্ত। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, তাহলে বানি তুমি আরেকটু সতর্ক হয়ে প্রমাণ খোঁজার চেষ্টা করো। এরপরে অনিরুদ্ধকে নিয়ে গেলে তখন সাথী একেবারেই ভেঙে পড়ে। তখনই বানি অনিরুদ্ধর সঙ্গে যেতে চাইলে ঈশানী বলে, বানি এখন যেও না, আর যেটা করছে সেটা করতে দাও। অনিরুদ্ধ যেভাবে মাথা উঁচু করে বেড়াতো সেভাবে মাথা উঁচু করেই বেড়াবে, শুধু প্রমাণ জোগাড় করো। এরপরেই দেখা যায় যে বানি বাড়ি এসেই রাতে কুয়াশার বাড়ির সামনে অন্তরা আরজুকে নিয়ে দাঁড়িয়ে থাকা প্রমাণ খোঁজার জন্য, কিন্তু বাড়ি থেকে কেউ কিছুতেই বের হচ্ছিল না। তখনই অন্তরা বলে যে দিদি, বৌদি, বাড়ি থেকে কি কুয়াশা বের হবে না বের হবে না কিছুই তো বুঝতে পারছি না। তখনই হঠাৎ করে দেখতে পায় কুয়াশা বের হচ্ছে। তখনই অন্তরা বলে, বৌদি, ওই যে কুয়াশা বের হচ্ছে। তখনই বানি বলে, হ্যাঁ আমি দেখতে পেয়েছি, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে যেভাবেই হোক ধরতে হবে, কারণ মৌলি দিদিমণি এটা করছে এই এই কুয়াশাকে দিয়ে। কুয়াশা কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, সবকিছু আমাদেরকে ডিটেলে জানতে হবে। তখনই অন্তরা আর আরজু বলে, দিদি আমরা সঙ্গে আছি। এরপরে এই কুয়াশার পিছু নিতে থাকে। আর তখন আরজু বলে যে দিদি কত দূর যাচ্ছে কিছু তো বুঝতে পারছি না। তখন এই বাণী বলে, আমরা যেতে থাকি, দেখি ও কত দূর যায়, ও কার সঙ্গে দেখা করতে যায়, সবকিছুতে আমাদেরকে দেখতে হবে। এরপরে পিছনে পিছনে অন্তরা আরজু আর বাণী আসতে থাকে। এটা কুয়াশা বুঝতে পেরেও না বোঝার অভিনয় করে সে একটা পরিত্যক্ত বাড়িতে চলে যায়। তখনই দেখা যায় যে সেখানে ঢোকা দেখে আরজু বলে যে, দিদি বুঝতে পারলাম না, এটা তো মনে হচ্ছে পরিত্যক্ত একটা কারখানা, এখানে তো কেউ যাতায়াতও করে না, এখানে তো সবকিছু বন্ধ দেখতে পাচ্ছি। তখনই দেখা যায় বানি বলে, তাহলে এখানে হয়তো কিছু আছে। তখনই ভিতরে গিয়ে কুয়াশা বিদ্যুৎকে ডাকে ছন্দ বলে। এরপরে বিদ্যুৎ আসলে কুয়াশা কথা বলতে থাকে। তখনই আরজু বলে যে, দিদি শুনতে পাচ্ছ, কারোর সঙ্গে কুয়াশা কথা বলছে। তখনই অন্তরা বলে, এটা কি হবে, এটা বিদ্যুৎই হবে, এটা বিদ্যুৎ ছাড়া অন্য কেউই হবে না, ওই কুয়াশা মেয়েটা একদম ভালো নয়। এরপরে দেখা যায় কুয়াশা ভিতরে গিয়ে বিদ্যুতের সঙ্গে অনেক কথা বলতে থাকে। বিদ্যুৎ ও কুয়াশার সঙ্গে কথা বলা শেষ হলে বলে, কুয়াশা এখন এখান থেকে চলে যাও, আর যখন এভাবে এখানে এসো না, তাহলে আমি ধরা পড়ে যাবো। এরপরে কুয়াশা বাইরে বের হয়ে আশপাশটা ভালো করে দেখে ওখান থেকে চলে যায়। এরপরেই দেখা যায় বানি বলে যে, অন্তরা আরজু ও চলে গেছে, আমাদেরকে এখন ভিতরে যেতে হবে, আমাদের যে করে হোক জানতে হবে ভিতরে কে আছে, আর আদৌ কি বিদ্যুৎ মারা গেছে নাকি আমাদের জানতে হবে। এরপরে দেখা যায় বানি অন্তরা আরজুকে নিয়ে ভিতরে এসে কুয়াশার সেই ছন্দটাই বলতে থাকে। আর তখনই অন্তরা বলে, আসবে তো বৌদি? তখনই বানি বলে, আসতে হবে, বিদ্যুৎ ঠিক চলে আসবে, চিন্তা করো না। এরপরে ছন্দ বলা শেষ হতেই বিদ্যুৎ এসে হাজির হয় আর বলে, কুয়াশা তুমি আবার এসে আমাকে ডাকছো কেন? তখনই বিদ্যুৎ ওদেরকে দেখে চমকে যায়। তখনই বিদ্যুৎ বলে, বানি তুই এখানে কি করছিস? তুই এখান থেকে চলে যাবানি। তখনই বানি বলে, কি ভেবেছো তুমি এভাবে সবকিছু করে পার পেয়ে যাবে? যে তোমাকে মারেনি, যে খুনটা করেনি, তবুও খুনের অপরাধের শাস্তি ভোগ করবে না, সেটা কিছুতে হতে পারে না। আমি কিছুতেই দিব এটা হতে পারি না। আমার মেয়েটার কি অবস্থা করেছো তুমি? আমার মেয়েটা কথা বলতে অব্দি পারছে না। তুমি মানুষ না অন্য কিছু বলো তো? তখনই বিদ্যুৎ বলে, জ্ঞান দিবি না বাড়ি, তুই এখান থেকে চলে যা বলছি। তুই যদি প্রাণে বাঁচতে থাস আর ওদেরকে যদি বাঁচতে দিচ্ছি, তাহলে এখান থেকে তুই চলে যা। তখনই বাণী বলে, আমি এখান থেকে একদম যাব না। তোমরা আমার স্বামীকে অনেক কষ্ট দিয়েছো, তাকে হাজতে পাঠিয়েছো। তখনই বিদ্যুৎ বলে, বাহ, 2 দিনের স্বামী হয়ে গেছে তোর তাহলে। তখনই দেখা যায় যে বাণী বলে, হ্যাঁ উনি আমার স্বামী, অনিরুদ্ধ চ্যাটার্জি। ওনার জন্য আমি সবকিছু করতে পারি। উনি আমার মেয়ের সবসময় খেয়াল রাখে। তোমার মতো না বিদ্যুৎ, যে নেশা করে এসে বউ বাচ্চাদের উপরে হাত তুলবে। তখনই বিদ্যুৎ বলে, চুপ কর বাণী। তখনই বাণী বলে, আমি ভালোই ভালোই বলছি, এটা কেন করেছো? আমার সঙ্গে চলো, থানায় চলো। আমি থানায় দিয়ে আমি আমার বরকে ফিরে নিয়ে আসবো। তখনই বিদ্যুৎ বলে, বাণী, হাজার চেষ্টা করলেও সেটা পারবি না। তুই কোর্টে নিয়ে যেতে পারবি না। তখনই দেখা যায় বাণী বলে, আমি যেভাবে হোক তোমাকে নিয়ে যাবই। এরপরে বাণী একটা লাঠি নিয়ে বিদ্যুৎকে মার শুরু করে। এরপরে বিদ্যুতের কলারটা চেপে ধরে বলে, এই যে বিদ্যুৎ, আমি বলছি কথা কানে লাগছে না, গায়ে লাগছে না, আমি বলেছি না নিয়ে যাব, তার মানে আমি নিয়ে যাবই। যে করে হোক তোমাকে এখান থেকে নিয়ে যাবই। আমার হাত থেকে আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এরপরেই দেখা যায় বিদ্যুতের পিছন থেকে হাতটা বেঁধে দেয় আরজু। আর তখন বাণী বলে, আরজু একটা অটো দেখো, আমরা এখান থেকে এখনই থানায় যাব। অনিরুদ্ধ বাবু ওখানে অনেক কষ্টে আছে, এটা বড়বাবুকে দেখাবো।
তো তুমি তাড়াতাড়ি গাড়ি ডেকে এনো। তো এরপরে আরজু গাড়ি ডাকতে গেলে তখনই তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে যে বানি কিছু করতে পারবি না, তুই হেরে গেছিস, তুই কি ভেবেছিস তুই এখানে আমাকে ধরতে এসেছিস বলে তুই আমাকে ধরে নিয়ে যাবি, কিছুতেই পারবি না। তখনই পিছন থেকে মৌলি আর কুয়াশা বানি আর অন্তরার মাথায় আঘাত করে, অন্তরা আর বানি চিৎকার করে নিচে পড়ে যায়। তখনই কুয়াশা বলে যে বেশ হয়েছে, ভালো হয়েছে, আপদটা এবার বিদায় হয়েছে, এবার এই আপদটাকে সরিয়ে ফেলতে হবে। তখন দেখা যায় যে নয়নতারাও ওখানে আসে আর বলে না না, এখন একেবারে শেষ করতে হবে না, এখন যদি শেষ করা হয় তাহলে সন্দেহ তীরটা ঘুরে যাবে। তাই এখন আপাতত এই কেসটা এদামাতি রাখতে হবে, যাতে করে প্রমাণিত না হয়। আগে আগে অনিরুদ্ধকে আমরা আমাদের হাতে পাই, তারপরে এই বাণীকে দেখে নেব। তখনই মৌলি হাসতে থাকে।